হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ ইজ আ সায়েন্স। আগের দিন তোমাদেরকে আমি পড়িয়েছিলাম ফটোসিনথেসিস অর্থাৎ সালোক সংশ্লেষের আলোক দশা পর্যন্ত পড়িয়েছিলাম। যারা আমার আগের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই আমার আগের ভিডিওটা আগে দেখো। তার যে লিঙ্কটা সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আজকে যে ভিডিওটা আমি করছি সেটা হচ্ছে সালোক সংশ্লেষের সেকেন্ড পার্ট অর্থাৎ অন্ধকার দশা বা আলোক নিরপেক্ষ দশা। এর সাথে আমি আরও কিছু C3 চক্র, C4 চক্র, ক্যাম, C2 বা আলোক শ্বসন কী এগুলো তোমাদের বলবো। সকলকে বলছি আরও একবার, যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং তোমাদের যদি কোনো স্পেশাল ডিমান্ড থাকে যে এই টপিকটা আমাদের পড়ালে ভালো হয় বা এই টপিকটা আমরা বুঝতে পারিনি, ওই জায়গাটা বুঝতে পারছি না, আমি অবশ্যই তাদের সব কিছু ক্লিয়ার করে দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো আজকে আমার টপিক কি না, ফটোসিনথেসিস অর্থাৎ সালোক সংশ্লেষের আলোক নিরপেক্ষ দশা। চলো শুরু করা যাক। আজকে আমরা কি পড়বো না, ফটোসিনথেসিসের অন্ধকার দশা বা আলোক নিরপেক্ষ দশা। আগের দিনে বলেছিলাম বিজ্ঞানী ব্ল্যাকম্যান কি করেছিলেন না, এই দশাটা প্রথম যে দেখা যায় সেটা দেখিয়েছিলেন বিজ্ঞানী ব্ল্যাকম্যান। তো এটাকে তাই জন্য ব্ল্যাকম্যান বিক্রিয়াও বলা হয় এই দশাটাকে। আর কি বিজ্ঞানী মেলভিন কেলভিন উনি কি করেছিলেন না, এই আলোক নিরপেক্ষ দশাটার একটা স্কিম্যাটিক যে বিবরণ সেটা উনি দিয়েছিলেন। তাই জন্য এটাকে যে চক্রাকার পথ সেটাকে বলা হচ্ছে কি কেলভিন চক্র। শুরু করি তাহলে বুঝতে পারবে এটা স্থান কোথায়। আগের দিন আমরা পড়েছিলাম, দেখো আলোক নিরপেক্ষ দশার স্থান কোনটা, কোথায় ঘটে না, স্ট্রোমাতে ঘটে আলোক নিরপেক্ষ দশা। একটু মনে করিয়ে দিই, দেখো আগের দিন আলোক দশা আমাদের কি কি উৎপন্ন হয়েছিল, O2 উৎপন্ন হয়েছিল, তার সঙ্গে জল উৎপন্ন হয়েছিল, এটিপি, জল কিসে আলোক বিশ্লেষণের মাধ্যমে হয়েছিল, এটিপি উৎপন্ন হয়েছিল ফটোফসফোরাইলেশনের মাধ্যমে, আর NADPH প্লাস H প্লাস এই জায়গাগুলো আমাদের কিন্তু আগের দিন তৈরি হয়েছিল। তার মধ্যে থেকে একমাত্র অক্সিজেন সমীকরণটা যদি মনে থাকে তাহলে আমাদের গ্লুকোজ উৎপন্ন হবে, জল উৎপন্ন হবে আর অক্সিজেন। যে অক্সিজেনটা উৎপন্ন হবে সেটা আগের দিন উৎপন্ন হয়ে গেছে। নেক্সট এবার কি কি হবে সেটা দেখবো। আগের দিন কিন্তু আমাদের কার্বনটা কাজে লাগেনি, কার্বন ডাই অক্সাইডটা। আজকে দেখবো কি কি ভাবে হচ্ছে। নেক্সট দেখো, প্রথমে চলে আসি প্রথম স্টেপ। ফার্স্ট স্টেপ আলোক নিরপেক্ষ দশার। প্রথমে কি হয়, CO2 স্থিতিকরণ। আগের দিন পড়িয়েছিলাম, মনে আছে কিনা জানি না, দেখো অঙ্গার আত্তীকরণ পড়িয়েছিলাম। অঙ্গার আত্তীকরণ জিনিসটা কি, যে বাতাসের কার্বন ডাই অক্সাইডের মধ্যে যে কার্বনগুলো থাকে সেই কার্বনগুলো যখন প্রোটোপ্লাজমীয় অংশে পরিণত হবে তখন তাকে আমরা বলবো অঙ্গার আত্তীকরণ। তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে কি, CO2 স্থিতিকরণ। CO2 স্থিতিকরণ। এই স্টেপটায় কি হয়, CO2 আমাদের স্ট্রোমার মধ্যে রয়েছে RUBP, রিউবিউলোজ বিস ফসফেট, বা বাংলায় যদি আমরা লিখি, এই নামগুলো তোমরা চেষ্টা করবে যাতে ইংরেজিতে প্র্যাকটিস করতে পারো, কারণ পরবর্তীকালে যখন হায়ার স্টাডিতে যাবে তখন ইংরেজিটাই কাজে লাগবে। রাইবিউলোজ বিস ফসফেট, এই রাইবিউলোজ বিসফসফেটের সাথে যুক্ত হয় CO2। কত অণু CO2 আমরা রিঅ্যাকশনে লিখেছিলাম, লাগে 6 অণু CO2 থেকে 1 অণু গ্লুকোজ তৈরি হয়। তাই আমাদের যদি সুবিধা হয় তাহলে আমরা 6 অণুটাকে ধরে ধরে করছি, তাহলে 1 অণু গ্লুকোজ কিভাবে তৈরি হচ্ছে সেটা দেখাতে পারবো। অ্যাকচুয়ালি 1 অণু করে করেই হয়, তাহলে 1 অণু যদি 1 অণুর সাথে RUBPর সাথে যুক্ত হয় তাহলে কেলভিন সাইকেলটা কমপ্লিট করতে হবে কবার, 1 অণু উৎপাদন করতে গেলে, 1 অণু গ্লুকোজ উৎপাদন করতে গেলে তাহলে 6 বার কেলভিন চক্রটা হতে হবে। যেহেতু এখানে সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি যে 6 অণু কার্বন ডাই অক্সাইড 6 অণু RUBPর সাথে যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে কি তৈরি করছে, 6 অণু অরবিটাল বিস ফসফেট, বা এটা কখনো বইয়ে এরকম লেখা আছে, কোনো কোনো বইয়ে লেখা আছে বিস ফসফেট অরবিটাল, বিস ফসফেট অরবিটাল, বিস ফসফেট অরবিটাল।
কিছু কিছু বই লেখা আছে দেখবে অরবিটাল বিসফসফেট। তাহলে প্রথমে কি হচ্ছে CO2 এর স্থিতিকরণ। CO2টা কি হচ্ছে স্ট্রোমায় থাকা RUBP এর সাথে যুক্ত হয়ে বিস ফসফো অরবিটাল তৈরি করছে বা ফসফো অরবিটাল বিসফসফেট তৈরি করছে। নেক্সট কি হচ্ছে, নেক্সট হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিডের সংশ্লেষ। নেক্সট হচ্ছে PGA বা ফসফোগ্লিসারিক অ্যাসিডের সংশ্লেষ। PGA এর সংশ্লেষ মানে PGA তৈরি হচ্ছে। কি তৈরি হয়েছিল আমাদের বিস ফসফেট অরবিটাল, তাই তো 6 অণু তৈরি হয়েছিল বিস ফসফেট অরবিটাল। এই 6 অণু বিস ফসফেট অরবিটাল থেকে তৈরি হবে কি 12 অণু PGA। PGA এটার নাম কি ফসফোগ্লিসারিক অ্যাসিড। ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফোগ্লিসারিক অ্যাসিডটা অর্থাৎ PGA এইটা হচ্ছে কি প্রথম উৎপাদিত স্থায়ী যৌগ। কেলভিন চক্রে বা সালোক সংশ্লেষে প্রথম উৎপাদিত স্থায়ী যৌগ যেটা বলছি সেটা কে হচ্ছে PGA, ফসফোগ্লিসারিক অ্যাসিড। এইটা কত কার্বন যুক্ত, এইটা হচ্ছে 3 কার্বন যুক্ত একটা যৌগ। তাহলে দেখো যে আমরা কেলভিন চক্র বলছি তাতে প্রথম উৎপাদিত যৌগ এটা কি ফার্স্ট, এটা তৈরি হচ্ছে PGA যেটা কিনা 3 কার্বন যুক্ত। তাই জন্য আলোক নিরপেক্ষ দশা বা কেলভিন চক্রকে আরেকটা কি বলা হয় C3 চক্র। C3 চক্র বলা হয় কেন না প্রথম উৎপাদিত স্থায়ী যৌগটা কি না PGA ফসফোগ্লিসারিক অ্যাসিড যেটা 3 কার্বন যুক্ত। পরে পড়বো আরো, সবসময় 3 কার্বন যুক্ত হবে তার কোনো মানে নেই, 2 কার্বন যুক্ত হতে পারে, 4 কার্বন যুক্ত প্রথম উৎপাদিত যৌগ হতে পারে। নেক্সট স্টেপ হচ্ছে PGA এর জারণ, PGA এর বিজারণ বা ফসফোগ্লিসারিক অ্যাসিডের বিজারণ। বিজারণ মানে কি আগের দিন বলেছিলাম জারণ বিজারণ, হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে জল অর্থাৎ লাগবে আমাদের PGA এর PGA বিজারণটা হচ্ছে কিভাবে। আচ্ছা এইখানে আরেকটা কথা বলে রাখি, যখন দেখো কি হচ্ছে কার্বনটা প্রোটোপ্লাজমীয় অংশে পরিণত হয়ে যাচ্ছে মানে স্থিতিকরণ ঘটছে, তখন কি হচ্ছে অঙ্গার আত্তীকরণ। সেটা আমরা আগের দিন পড়েছিলাম অঙ্গার আত্তীকরণ কাকে বলে, আজকে দেখলাম কোথায় অঙ্গার আত্তীকরণটা হচ্ছে। PGA এর বিজারণে কি হবে, এখানে দেখো আমাদের ATP আছে আর NADPH+H+ বলেছিলাম এটা অন্ধকার দশায় কাজে লাগবে। কিভাবে কাজে লাগছে 12 অণু যে PGA তৈরি হলো সেই PGA এর সাথে 12 অণু ATP অ্যাড হচ্ছে। 12 অণু PGA এর সাথে 12 অণু ATP অ্যাড হয়ে কি তৈরি করছে 12 অণু BPGA বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। দেখো ATP মানে ট্রাইফসফেট আছে, ATP 3টে ফসফেট আছে তাই ATP ট্রাইফসফেট। এখানে আছে কি PGA মানে ফসফোগ্লিসারিক অ্যাসিড, BPGA মানে কি বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে একটা ফসফেট ছিল, বিস মানে কি মোনো মানে 1, বিস মানে 2, তাহলে বিস মানে কি দুটো ফসফোগ্লিসারিক অ্যাসিড। সেই ফসফেটটা কোথা থেকে পাচ্ছে এই ATP এর ফসফেটটা এখানে আরেকটা যোগ হচ্ছে, তাহলে ATP কনভার্ট হয়ে যাবে কিসে, যেহেতু একটা ফসফেট দান করে দিল তাহলে হয়ে যাবে ADP প্লাস TI অর্থাৎ অজৈব ফসফেট প্লাস ADP ডাইফসফেট। 3টে ছিল 2টো হয়ে গেল, কেন কি এখানে একটা দিয়ে দিয়েছে। এটাও তৈরি হবে 12 অণু 12 অণু। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ কিসের PGA এর বিজারণ। সেকেন্ড স্টেপে কি হচ্ছে এই যে 12 BPGA
এর সাথে অ্যাড হচ্ছে 12 অণু NADPH প্লাস H প্লাস, সেটা তৈরি করছে কি 12 অণু PgALD। যেহেতু এই যে দেখো PgALD কেন, এখানে হাইড্রোজেনটা বিজারিত করছে কাকে, PgA কে, দিয়ে অ্যাসিডটাকে তৈরি করে দিচ্ছে কি অ্যালডিহাইড। ঠিক আছে, PgA ফসফোগ্লিসারিক অ্যাসিড ছিল, সেটা তৈরি করে দিচ্ছে অ্যালডিহাইড, ফসফোগ্লিসারলডিহাইড, তাতে তৈরি করে দিচ্ছে। তাহলে এই হাইড্রোজেনটা আমার এখানে কাজে লেগে যাচ্ছে, তাহলে আমার এখানে কি উৎপন্ন হবে 12 অণু NADP প্লাস প্লাস 12 অণু অজৈব ফসফেট। তাহলে বুঝতে পারছো এই এটিপিটা এখানে কাজে লাগছে আর এই NADPH প্লাস H প্লাসটা এখানে কাজে লাগছে। তবে আলোক দশায় যে দুটো উৎপন্ন হয়েছিল সেই দুটো কাজে লাগলো কোথায়, এখানে আর এখানে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি RUBPর পুনরুৎপাদন। নেক্সট স্টেপ হচ্ছে কি RUBPর পুনরুৎপাদন। RUBPর পুনরুৎপাদন। দেখো যেহেতু এটা একটা চক্রাকার প্রক্রিয়া, এটা একটা চক্রাকার প্রক্রিয়া, তো তার মানে প্রথমে আমাদের RUBP কাজে লেগেছিল, CO2 এর সাথে বিক্রিয়া করেছিল, তাই সেই RUBPটা আবার তৈরি হবে যেহেতু সাইক্লিক ওয়ে, তাই জন্যই হচ্ছে আমার RUBPর পুনরুৎপাদন। কিভাবে হবে, আমাদের মধ্যে কি রয়েছে 12 অণু PgALD, এর থেকে 10 অণু PgALD তৈরি করে বিভিন্ন অন্তর্বর্তী যৌগের মাধ্যমে। এটা কিন্তু 3 কার্বন যুক্ত, বিভিন্ন অন্তর্বর্তী যৌগের মাধ্যমে প্রথমে তৈরি করে RUMP। অন্তর্বর্তী যৌগগুলো আমি বলছি না কারণ সেটা তোমাদের পক্ষে একটু টাফ হয়ে যাবে। ঠিক আছে, RUMP তৈরি করে অর্থাৎ রুবিস্কো রিবিউলোজ মোনোফসফেট, সেখান থেকে তৈরি করে RU 6 অণু RUBP, যেটা কিনা 5 কার্বন যুক্ত একটা যৌগ। ঠিক আছে, এই RUBPটা আবার RUBP CO2 এর সাথে অ্যাড করে, আর এই যে 10 অণু PgALD থেকে রয়ে গেল কি 2 অণু PgALD। এই 2 অণু PgALDটা থেকে তৈরি হয় 1 অণু গ্লুকোজ C6H12O6, 1 অণু গ্লুকোজ তৈরি হয়। ঠিক আছে, যখন এইটা অন্তর্বর্তী যৌগের মাধ্যমে তৈরি হচ্ছে, এখানে একটা কিন্তু ATP সংশ্লেষ হচ্ছে। ADP ছিল, তার সাথে PI, ADP এর সাথে PI যোগ হয়ে তৈরি করছে ATP। ঠিক আছে, এবার পরপর স্টেপ গুলো বললাম, তাহলে 5 নাম্বার পয়েন্ট কি হচ্ছে গ্লুকোজ সংশ্লেষ। তাহলে প্রথমে হলো CO2 স্থিতিকরণ, PgA তৈরি হলো, PgA বিজারণ ঘটলো, RUBPর পুনরুৎপাদন ঘটলো, তারপরে গ্লুকোজ সংশ্লেষ হলো। এটাকে যদি আমরা সাইক্লিক ওয়েতে দেখাই তাহলে সেটা কেমন দাঁড়াবে, সেটা চক্রাকার পদ্ধতিতে দেখাতে হবে, তবে গিয়েই তো সেটা কেলভিন চক্র হবে, তাই তো। আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলিনি, যেটা হচ্ছে যখন CO2 এর সাথে কি যোগ হচ্ছে RUBP, সেখানে একটা উৎসেচক কাজে লাগছে, যেই উৎসেচকটা হচ্ছে RUBISCO, রুবিস্কো। এইটা হচ্ছে সর্বাধিক প্রাপ্ত, পৃথিবীতে সর্বাধিক প্রাপ্ত উদ্ভিজ্জ প্রোটিন বা উদ্ভিজ্জ উৎসেচক বলতে পারি। এটা পুরো নাম কি রিবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজিনেজ। দেখো এর মধ্যে কার্বক্সিলেজ আছে, অক্সিজিনেজ আছে, কেন বলো তো, এই উৎসেচকটা দুটো সাবস্ট্রেট, একটা হচ্ছে CO2 আর একটা হচ্ছে O2। এটা যেমন CO2 এর সাথে কাজ করে সেরকম O2 কেও সংবদ্ধকরণ করতে সাহায্য করে। যখনই এটা রুবিস্কো অর্থাৎ অক্সিজেনেজ থাকবে তখন এই O2 কেও সংশ্লেষ করতে পারবে CO2 কে, আর যদি অক্সিজেনেজ না থাকে শুধু কার্বক্সিলেজ থাকে তার মানে সে শুধুমাত্র CO2 কে অনুঘটক রূপে বা CO2 এর সাথে কাজ করতে পারবে। ঠিক আছে, রুবিস্কো। এরপরে যদি আমরা চক্রাকারে দেখি, দেখো 6 অণু CO2
সেটা তার সাথে অ্যাড হয়েছিল RUBP, 6 অণু RUBP। এখানে আমার কি উৎসেচক কাজে লেগেছে? রুবিস্কো। এখান থেকে তৈরি হলো প্রথমে কি 6 বিস ফসফো অরবিটাল বা অরবিটাল বিসফসফেট। 6 বিস ফসফো অরবিটাল প্রথম তৈরি হলো। সেখান থেকে তৈরি হলো কি PGA। কত অণু PGA? 12 অণু। দেখো এই যে 12 অণু PGA, এটা কি হলো? এই যে আমাদের কার্বনটা রয়েছে, এই কার্বনটা কোষে অঙ্গীভূত হলো, তাই তো? কোষের প্রোটোপ্লাজমে অঙ্গীভূত হবে, এখনো হয়নি। কার্বনটা স্থিতিকরণ ঘটলো এবং প্রথম উৎপাদিত স্থায়ী যৌগ হচ্ছে 3 কার্বন যুক্ত PGA। তাই বললাম এটাকে C3 চক্রও বলা হয়। এরপর কি হচ্ছে? এখান থেকে তৈরি হচ্ছে কি, এর সাথে ADP অ্যাড হয়েছিল, ATP, তার থেকে আবার ADP উৎপন্ন হয়েছিল, হয়ে কি করেছিল? 12 অণু BPGA, বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখানে হয়েছিলটা কি ATP, যেটা এখানে উৎপন্ন হয়েছিল সেই ATPটা ADP প্লাস PI। অণুগুলো লিখে দিচ্ছি। এবার এই BPGA তে কি হয়েছিল? NADP H প্লাস H প্লাস অ্যাড হয়ে NADP প্লাস গঠন করেছিল আর উৎপন্ন হয়েছিল 12 অণু PgALD। ঠিক আছে, এটাও এখান থেকে এসছে, আলোক বিক্রিয়া থেকে। এইখানে এরপরে কি হচ্ছে? 10 অণু PgALD চলে আসছে আর 2 অণু PgALD কি উৎপন্ন করছে? 1 অণু C6H12O6। এই 10 অণু PgALD বিভিন্ন অন্তর্বর্তী যৌগের মাধ্যমে তৈরি করছে RUMP, 6 অণু। সেখান থেকে তৈরি হচ্ছে RUBP। এখানে আবার কি হচ্ছে? একটা ADP এর সাথে PI যুক্ত হয়ে ATP তৈরি করছে। এটা একটা সাইক্লিক ওয়েতে ঘুরছে, আবার RUBP তৈরি হয়ে গেছে, তার সাথে আবার কার্বন ডাই অক্সাইড যোগ হচ্ছে, RU অরবিটাল বিসফসফেট তৈরি করছে। এইভাবে চক্রাকার ওয়েতে চলতে থাকছে। এই যে চক্রটা, এইটাকে বলা হচ্ছে কি কেলভিন চক্র। এই চক্রটাকে কি বলছি আমরা? কেলভিন চক্র। এখানে আরেকটা আছে, যখন PGA তৈরি হচ্ছে, PGA এইটা ফসফেট থেকে অ্যাসিড তৈরি হওয়ার সময় এখানে কিন্তু কি হচ্ছে? জল নির্গত হচ্ছে 12 অণু H2O, যার মধ্যে 6 অণু H2O কি হচ্ছে? বেরিয়ে যাচ্ছে, আর বাকি 6 অণু H2O আবার কি করছে? অরবিটাল বিসফসফেটের সাথে যুক্ত হয়ে PGA গঠন করছে। এই যে আমাদের 6 অণু H2O, যদি সমীকরণটা মনে থাকে কি ছিল? না 6CO2 প্লাস 12H2O ইজ ইকুয়াল টু, বা হচ্ছে দিয়ে দিয়ে 6 অণু গ্লুকোজ, সরি 1 অণু গ্লুকোজ, 6 অণু অক্সিজেন এবং 6 অণু জল উৎপন্ন হয়েছিল। উপজাত বস্তু হিসেবে আগের দিন আমরা পেয়ে গেছি অক্সিজেন উৎপন্ন হয়ে গেছে আলোক দশায়। এই যে জলটা উৎপন্ন হলো, এটা হচ্ছে 6 অণু জল উৎপন্ন হয়ে গেল, আর তৈরি হলো কি 1 অণু গ্লুকোজ। তাহলে বোঝা গেল কার্বন ডাই অক্সাইড 6 অণু বিক্রিয়া করলো, তার সাথে জল বিক্রিয়া করলো, করে উৎপন্ন করলো কি অক্সিজেন, জল এবং গ্লুকোজ। বোঝা গেল? তাহলে যদি আমরা স্কিম্যাটিক ওয়েতে আরেকবার লিখি পুরো সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা, ধরো আমরা লিখছি আলোক দশা, অন্ধকার দশা সব মিলিয়ে। তাহলে প্রথমে একদম প্রথমটায় কি হয়েছিল? না আলো, আলো কোথায় লাগছিল কাজে? ক্লোরোফিল। ক্লোরোফিলকে সক্রিয় করছিল। সক্রিয় করার সময় এখানে আমাদের কি হয়েছিল? জল লাগছিল, পরিবেশ থেকে যে জলটা আমরা গ্রহণ করেছি সেই জলটা লেগেছিল, জলের আলোক বিশ্লেষণ ঘটেছিল, ক্লোরোফিল উত্তেজিত হয়েছিল। সেখান থেকে কি কি উৎপন্ন হয়েছিল? ATP আর NADPH প্লাস H প্লাস আর উপজাত বস্তু হিসেবে অক্সিজেন, যেটা কোথায় চলে গেল? পরিবেশে। তাহলে এই দশাটা কি হয়েছিল? আলোক দশা। আগের দিন পড়লাম আমরা আলোক দশা। এবার
আজকে যেটা বললাম সেটা হচ্ছে অন্ধকার দশা। অন্ধকার দশা, অন্ধকার দশায় এই এটিপিটা কাজে লাগছে, এইটা কাজে লাগছে। এখানে আবার উৎপন্ন হচ্ছে কি এডিপি প্লাস পিআই, সেটা আবার এখানে থেকে এটিপি তৈরি করছে, অন্ধকার দশায় কাজে লাগছে, আবার এটা তৈরি করছে, আলোক দশায় আসছে, আবার অন্ধকার দশায়, সাইক্লিক ওয়ে। এবার এটা গিয়ে অন্ধকার দশা থেকে কি তৈরি করছে এনএডিপি প্লাস, যেটা আবার আলোক দশায় ফিরে আসছে, যেটা ক্লোরোফিলকে আবার উত্তেজিত ক্লোরোফিলের সাথে যুক্ত হয়ে আবার এনএডিপি H+H+ তৈরি করছে। এবার অন্ধকার দশায় আমাদের আরেকটা কি কাজে লেগে যাচ্ছে না, পরিবেশ থেকে গৃহীত CO2 আর উৎপন্ন হচ্ছে এখানে কি উপজাত বস্তু হিসেবে জল, যেটা বাইরে বেরিয়ে যাচ্ছে থ্রু বাষ্পমোচন, বা ওটা আবার শারীরিক অন্যান্য কোনো কাজে লেগে যাচ্ছে। আর একটা উৎপন্ন হচ্ছে কি গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্যদ্রব্য। তাহলে পুরো সালোক সংশ্লেষটাকে যদি এরকম ভাবে লিখি, তাহলে দেখো আলো পতিত হচ্ছে, ক্লোরোফিলকে উত্তেজিত করছে, জলের আলোক বিশ্লেষণ হচ্ছে, O2 উৎপন্ন হচ্ছে, এটিপি এনএডিপি H+H+ উৎপন্ন হচ্ছে, সেটা গিয়ে অন্ধকার দশায় কাজে লাগছে, সেখানে CO2 আবার কাজে লাগছে, CO2 উৎপন্ন হচ্ছে জল এবং গ্লুকোজ, আবার এখান থেকে উৎপন্ন এডিপি প্লাস পিআইটা চলে আসছে আলোক দশায়, আর এনএডিপি প্লাসও চলে আসছে আলোক দশায়। এই হচ্ছে টোটাল কি সালোক সংশ্লেষ, আলোক দশা এবং অন্ধকার দশা। এরপর আসছি দেখো আলোক শোষণ বা ফটো রেসপিরেশন। ক্লাস 9 এর পক্ষে এটা একটু টাফ হয়ে যাবে বোঝা, তবে এটুকু একটু জেনে রাখো যে এমন কিছু উদ্ভিদ আছে যারা কি অধিক অক্সিজেনের ঘনত্ব বা অধিক আলোতে কি হয় C3 চক্রের মতো কাজ করে না। C3 চক্রে যেমন আমাদের প্রথম উৎপাদিত যৌগ কি হয়েছিল PGA, মানে 3 কার্বন যুক্ত, তাই C3 চক্র বলতাম। কিন্তু যদি অধিক O2 এর ঘনত্ব হয়, অর্থাৎ অক্সিজেন ঘনত্ব বাতাসে অনেক বেশি হয় এবং কি হয় অত্যধিক আলোর মধ্যে থাকে, তাহলে কি হয় আলোক শোষণ হয় বা ফটো রেসপিরেশন হয়। এটাকে আমরা C3 চক্রের ড্রব্যাকসও বলতে পারি। সেক্ষেত্রে কি হয় দেখো আমরা, আচ্ছা আগে একটু বলে নি, দেখো বিজ্ঞানী বেকার এন্ড টিও 1959 এ প্রথম এই যে এরকম একটা চক্র হয়ে থাকে সেটা প্রথম বলেন এবং তার স্কিম্যাটিক ডায়াগ্রাম অর্থাৎ ব্যাখ্যা করেন ক্রটকন ইন 1963। এখানে কি হয় দেখো, আমরা রুবিস্কো উৎসেচকটা পড়েছিলাম। রুবিস্কো উৎসেচকে কি দেখেছিলাম, এর দুটো সাবস্ট্রেটের মধ্যে O2 CO2, অর্থাৎ O2 এর মধ্যে কাজ করতে পারে, CO2 এর মধ্যেও কাজ করতে পারে। কিন্তু যখন O2 এর কনসেন্ট্রেশনটা অনেক বেশি হয়ে যায় তখন কি হয় এই RUBP এর সাথে CO2 কে অ্যাড করার সাথে সাথে O2 কেও অ্যাড করে দেয়। তার ফলে কি ফসফোগ্লিসারিক অ্যাসিড অর্থাৎ PGA এর যে উৎপাদন সেই উৎপাদনটা অনেকখানি কমে যায়। বদলে কি উৎপন্ন হয় ফসফোগ্লিসারেট থেকে গ্লাইকোক্যালেট। এই গ্লিসারিক অ্যাসিড বা গ্লাইকোলেট এইটা উৎপন্ন হয় যা কিনা 2 কার্বন যুক্ত, অর্থাৎ এইখানে প্রথম উৎপাদিত স্থায়ী যৌগ কি না গ্লাইকোলেট বা গ্লিসারিক অ্যাসিড, সেইটা 2 কার্বন যুক্ত হওয়ায় এই চক্রটার আরেকটা নাম C2 চক্র। কিন্তু এর ক্ষেত্রে কি হয় যেহেতু এখানে PGA এর উৎপাদন কমে যাচ্ছে তার ফলে CO2 কিন্তু জারণ ঘটে, বিজারণটা অনেক বেশি কমে যায়। তার ফলে কি হয় ফাইনালি সালোক সংশ্লেষের যে হার সেটা প্রায় 33% রিডাক্ট হয়ে যায়, 33% কমে যায় সালোক সংশ্লেষের হার। তাই আমরা বলতে পারি এটা সালোক C3 চক্রে কি ড্রব্যাকস। এখানে গ্লিসারেট, সেখান থেকে গ্লাইসিন তৈরি হয়, আবার O2 সাহায্যে গ্লাইসিন তৈরি হয়, সেখান থেকে অ্যামোনিয়া বেরোয় এবং সেরিন তৈরি হয়, সেরিন থেকে আবার PGA তৈরি হয়, এই PGAটা আবার কেলভিন চক্রে কাজে লাগে যেটা হেক্সোজ তৈরি করে এবং আবার RUBP উৎপন্ন করে। এটা হয় 3টে অংশে। আগে আমরা C3 দেখেছিলাম কিসের মধ্যে হচ্ছিল স্ট্রোমার মধ্যে, মেসোফিল কলা স্ট্রোমার মধ্যে। এটা 3টে জায়গায় হচ্ছে দেখো, ক্লোরোপ্লাস্টে কিছুটা হচ্ছে, কেলভিন চক্রটা হচ্ছে ক্লোরোপ্লাস্টে। সেখান থেকে যখন PGA থেকে গ্লাইকোলেট বা গ্লিসারিক অ্যাসিড তৈরি হয়ে যাচ্ছে সেটা হচ্ছে পারঅক্সিজোম। পারঅক্সিজোমে আবার অক্সিজেন কাজে লাগছে, গ্লাইসিন উৎপন্ন করছে, সেটা চলে যাচ্ছে কোথায় মাইটোকন্ড্রিয়া, সেখানে অ্যামোনিয়া রিলিজ করছে এবং CO2 রিলিজ করছে। ফাইনালি তাহলে CO2টা কমে গেল, তাই সালোক সংশ্লেষের হারটাও আলটিমেটলি কমে যাবে।
সেখান থেকে তৈরি হচ্ছে কি সেরিন, সেরিন আবার চলে আসছে পারঅক্সিজমে, আবার অ্যামোনিয়া ত্যাগ করে পিজিএ তৈরি করছে, সেটা আবার ক্লোরোপ্লাস্টে ঢুকে কেলভিন সাইকেলের মধ্যে প্রবেশ করছে। তাহলে এই যে চক্রটা আমরা দেখছি এইটাকে বলা হচ্ছে C2 চক্র বা আলোক শ্বসন। এটাকে আমরা আরেক বললাম যে বলতে পারি C3 চক্রে। আরেকটা কি আছে আমাদের চক্র, দেখো C3 চক্র কেন না, প্রথম উৎপাদিত যৌগ কি হচ্ছে আমাদের পিজিএ ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 কার্বন যুক্ত। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বেশ কিছু উদ্ভিদের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম উৎপাদিত যৌগ পিজিএ এর সাথে সাথে আরেকটা তৈরি হচ্ছে কি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এটা কি 4 কার্বন যুক্ত। সেক্ষেত্রে যে সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে প্রথম উৎপাদিত স্থায়ী যৌগ 4 কার্বন যুক্ত তাদেরকে আমরা বলবো C4 উদ্ভিদ। অধিকাংশ গুপ্তবীজী উদ্ভিদ, গুপ্তবীজী উদ্ভিদের যে সমস্ত একবীজপত্রী বা দ্বিবীজপত্রী স্পিসিস আছে প্রায় 1500 স্পিসিস, এতগুলো উদ্ভিদ প্রায় C4 চক্র শো করে। তাহলে C3 চক্র হয়, C4 চক্র হয়, কিন্তু শৈবাল বা ব্যক্তবীজী উদ্ভিদ যারা তাদের ক্ষেত্রে কিন্তু C4 চক্র খুব একটা দেখা যায় না। তাহলে উন্নত ধরনের যে সমস্ত উদ্ভিদ তাদের ক্ষেত্রে C4 চক্রটা দেখা যায়। এখানে কি হয়, প্রথম উৎপাদিত যৌগ কি না অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যেটা 4 কার্বন যুক্ত। তো দেখে নিই যে এটা কিভাবে উৎপন্ন হচ্ছে, C4 চক্রটা কিরকম। C4 উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, 2 ধরনের ক্লোরোপ্লাস্ট দেখা যায়। সেখানে কি মেসোফিল কলার ক্লোরোপ্লাস্ট আর বান্ডিল কোষে যে ক্লোরোপ্লাস্ট থাকে। মেসোফিল কলার ক্ষেত্রে কি গ্রানা স্ট্রোমাটা কিন্তু সুগঠিত, কিন্তু বান্ডিল সিটের ক্ষেত্রে গ্রানাটা কিন্তু সুগঠিত থাকে না। এই ক্ষেত্রে কি হয়, রুবিস্কো যে উৎসেচকটা সেই উৎসেচকটা কিন্তু কাজে লাগাতে পারে না। সেক্ষেত্রে কাজে লাগে কোনটা, পেপ কার্বক্সিলেজ উৎসেচক, পেপ সি, পেপ কার্বক্সিলেজ উৎসেচকটা কাজে লাগে। ঠিক আছে, এখানে রুবিস্কো উৎসেচকটা কিন্তু আমাদের কাজে লাগবে না। আচ্ছা, এই যে পথটা এটা প্রথম কে বিবরণটা দিয়েছিলেন হ্যাচ অ্যান্ড স্ল্যাক ইন 1966, তাই জন্য এটাকে হ্যাচ অ্যান্ড স্ল্যাক সাইকেল বা পথও বলা হয়ে থাকে। ঠিক আছে, এরপরে আসি, দেখো কিভাবে কি হচ্ছে না, বান্ডিল সিথে এদের একটা আলাদা রকমের অ্যানাটমি দেখা যায়। সেটা কি হয়, বান্ডিল সিথে নালিকা বান্ডিলকে ঘিরে এরকম অনেক কোষ ঘন সন্নিবিষ্ট ভাবে থাকে। এই ক্লোরোপ্লাস্ট যুক্ত এই কোষগুলো থাকার ফলে এইটার একটা বিশেষ অ্যানাটমি দেখা যায়, যাকে বলা হচ্ছে কি ক্রাঞ্চ অ্যানাটমি। C4 উদ্ভিদে কিন্তু ক্রাঞ্চ অ্যানাটমি দেখা যায়। C2 উদ্ভিদে মানে যেখানে আলোক শোষণ হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা ক্রাঞ্চ অ্যানাটমি দেখতে পাই। এখানে কি হচ্ছে দেখো, বাতাসের যে CO2টা সেই CO2টা মেসোফিল কলায় প্রবেশ করছে। মেসোফিল কলায় প্রবেশ করার পর ধীরে এটা কিন্তু কেলভিন সাইকেলে যাচ্ছে না, কেলভিন সাইকেলে যাচ্ছে পরে। আগে কি হচ্ছে, CO2 এর সাথে পেপ ফসফোএনল পাইরুভিক অ্যাসিড এইটা যুক্ত হয়ে তৈরি করছে কি একটা 4 কার্বন যুক্ত যৌগ, যেটাকে বলছি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এটা অ্যাসপারটেট থেকেও তৈরি হয়, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড 4 কার্বন যুক্ত, তাই এটাকে কিন্তু আমরা C4 সাইকেল বলছি। কেন, এখন প্রথম উৎপাদিত স্থায়ী যৌগ হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যেটা 4 কার্বন যুক্ত, তাই এটাকে C4 চক্র বলা হয়। এখান থেকে তৈরি হচ্ছে ম্যালেট। এই ম্যালেটটা প্রবেশ করছে বান্ডিল সিথের যে কলা কোষগুলো রয়েছে সেখানে ম্যালেটটা প্রবেশ করছে। ম্যালেটটার সাথে NADP+ যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে NADPH+ তৈরি করছে। এই NADPH+টা কিন্তু আমাদের কেলভিন সাইকেলে লাগছে। আমরা C3 চক্রে কি দেখছিলাম, এইটা আমরা কোথা থেকে পাচ্ছিলাম, আলোক দশা থেকে পাচ্ছিলাম, কিন্তু এখানে কি হচ্ছে, আলোক দশা থেকে এটা আমরা পাচ্ছি না। যেহেতু রুবিস্কো উৎসেচকের কাজটা কিছুটা কমিয়ে দিয়েছি, রুবিস্কো উৎসেচকের বদলে পেপ সি বা ফসফোএনল পাইরুভেট কার্বক্সিলেজ উৎসেচকটা কাজে লাগছে, তাই জন্য এখানে কিন্তু আরেকটাও কি বললাম যে গ্রানাটা এখানে সুগঠিত নয়, তার ফলে কি হচ্ছে, এখানে কিন্তু সালোক সংশ্লেষের আলোক দশার বিক্রিয়াগুলো ঠিকঠাকভাবে ঘটতে পারছে না। তো এইটা কাজে লাগছে কেলভিন সাইকেলে। এই ম্যালেট থেকে তৈরি হচ্ছে CO2টার দ্বিতীয় পর্যায়ে কি হচ্ছে, স্থিতিকরণ হচ্ছে। প্রথম পর্যায়ে স্থিতিকরণ হচ্ছে যেটা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, তাই জন্য এটাকে C4 সাইকেল বলছে। দ্বিতীয় পর্যায়ে ম্যালেট থেকে CO2 উৎপন্ন হচ্ছে, আরেকটা তৈরি হচ্ছে কি পাইরুভেট। এই পাইরুভেটটা আবার চলে আসছে কোথায়, পেপ তৈরি করছে, তৈরি করে আবার অক্সালো অ্যাসিটিক অ্যাসিড।
আর এই CO2টা রুবিস্কো RUBP অর্থাৎ রিবিউলোজ বিসফসফেটের সাথে যুক্ত হয়ে তৈরি হচ্ছে PGA, PGA থেকে তৈরি হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজ চলে যাচ্ছে কলাকোষে, আবার RUBP তৈরি করছে। এইভাবে কেলভিন সাইকেলটা কিন্তু হচ্ছে, কিন্তু এখানে যে CO2 সোর্সটা সেটা কিন্তু ডিরেক্ট এয়ার থেকে আমরা পাচ্ছি না। দেখো সেটা পাচ্ছি কোথা থেকে, এয়ার থেকে যে CO2টা ঢুকছে সেটা মেসোফিল কলার ক্লোরোপ্লাস্ট কোষে ম্যালেট উৎপন্ন করছে। সেই ম্যালেটটা যখন CO2 উৎপন্ন করছে, সেই CO2টা দ্বিতীয়বার স্থিতিকরণ হচ্ছে, সেইটা আমরা বান্ডিল সিথের কোষে পাচ্ছি। এইখান থেকে আবার কেলভিন সাইকেলটা কমপ্লিট হচ্ছে, উৎপন্ন হচ্ছে পাইরুভেট, এই পাইরুভেটটা আবার পেট তৈরি করছে, এইভাবে সাইকেলটা চলছে। তাহলে দেখো এটা হচ্ছে কি সাইকেল আমরা বললাম, C4 চক্র। কাদের ক্ষেত্রে দেখা যায় বললাম, যে লোয়ার যারা তাদের কিন্তু দেখা যায় না, অর্থাৎ ব্যাক্টোবীজী উদ্ভিদ যারা, শৈবাল, এই গোত্রীয় উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু C4 চক্র দেখা যায় না। কাদের ক্ষেত্রে দেখা যায় একটু উচ্চতর, মেনলি হচ্ছে একবীজপত্রী, ভুট্টা, আখ, এদের ক্ষেত্রে C4 চক্রটা দেখা যায়। তো ওই ধরনের উদ্ভিদ যাদের ক্ষেত্রে C4 চক্র দেখা যায় তাদেরকে আমরা কি বলছি, C4 উদ্ভিদ। এর কিছু পার্থক্য আছে। দেখো C3 এর সাথে তাহলে C4 এর বেশ কিছু আমরা পার্থক্য পেয়ে গেলাম। C3 উদ্ভিদ আর C4 উদ্ভিদ বা C3 চক্র বা C4 চক্র, এই দুটোর মধ্যে তাহলে পার্থক্যটা কোথায়, C3 চক্র আর C4 চক্র। প্রথমেই একটা পার্থক্য পেয়ে যাচ্ছি কি, এখানে প্রথম উৎপাদিত যৌগ PGA, যেটা কিনা 3 কার্বন যুক্ত, কিন্তু C4 এর ক্ষেত্রে কি পাচ্ছি না, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যেটা 4 কার্বন যুক্ত। তাহলে এটা হচ্ছে কি প্রথম পার্থক্য। দ্বিতীয়ত কি হচ্ছে, এখানে দেখো একই রকমের ক্লোরোপ্লাস্ট দেখা যাচ্ছে, মেসোফিল কলার ক্লোরোপ্লাস্ট, এবং সেই ক্লোরোপ্লাস্টের মধ্যেই কিন্তু স্ট্রোমা গ্রানা দুটোতেই হচ্ছে। তাহলে ক্লোরোপ্লাস্ট একই রকম। এখানে কিন্তু আমরা 2 টাইপস অফ ক্লোরোপ্লাস্ট পাচ্ছি, 2 রকমের ক্লোরোপ্লাস্ট। একটা কি মেসোফিল ক্লোরোপ্লাস্ট, আর একটা হচ্ছে বান্ডিল সিথের ক্লোরোপ্লাস্ট। নেক্সট হচ্ছে কি, এদের ক্ষেত্রে আমাদের কি উৎসেচক কাজে লাগছে, রুবিস্কো, রিবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ, কিন্তু এর ক্ষেত্রে আমাদের কি যৌগ, কি উৎসেচক কাজে লাগছে, পেপসি, ফসফেনল পাইরুভেট কার্বক্সিলেজ উৎসেচক। নেক্সট হচ্ছে কি, এটা পাতায় বান্ডিল সিথ, অর্থাৎ এদের ক্ষেত্রে কিন্তু ক্রাঞ্চ অ্যানাটমি দেখা যায় না, যেটা আমরা বললাম। যেটা C4 উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু ক্রাঞ্চ অ্যানাটমি দেখা যায়, আর এর ক্ষেত্রে কি হবে, দেখা যায়, অর্থাৎ কি বান্ডিল সিথের চারিদিকে, নালিকা বান্ডিলের চারিদিকে একটা কি ঘন সন্নিবিষ্ট ক্লোরোপ্লাস্ট যুক্ত কোষ থাকবে, যেটাকে বলছি ক্রাঞ্চ অ্যানাটমি। কিন্তু C3 উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু কোনো ক্রাঞ্চ অ্যানাটমি দেখা যাচ্ছে না। এর ক্ষেত্রে কি হয়, খুব কম উষ্ণতা, মোটামুটি নর্মাল টেম্পারেচার, যেমন 15 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এদের সালোক সংশ্লেষের হার খুব ভালো হয়। কিন্তু এই ক্ষেত্রে উচ্চ তাপমাত্রা যুক্ত অঞ্চলে, অর্থাৎ উষ্ণ জায়গার এলাকার যে সমস্ত উদ্ভিদ, তাদের ক্ষেত্রে কিন্তু মেনলি C4 দেখা যায়। মানে টেম্পারেচার হাইলি কত, 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার যে সমস্ত উদ্ভিদ, তারা কিন্তু এই C4 চক্র শো করে। আচ্ছা, এটা একটু গুলিয়ে ফেলে না যে C4 উদ্ভিদে C4 চক্রই কেবলমাত্র দেখা যাবে, C3 চক্র কি দেখা যাবে না? দেখা যাবে অবশ্যই। ওই যে দেখালাম কেলভিন চক্র তো হচ্ছে, তা ওটাই তো C3 চক্র। C3 চক্র হচ্ছে, কিন্তু প্রথমে ওদের C4টা হয়ে যাচ্ছে, তারপরে গিয়ে সেটা C3 চক্রে প্রবেশ করছে। নেক্সট হচ্ছে, তাহলে এটা বোঝা যাচ্ছে কি, এটা শীত প্রধান দেশের যে সমস্ত উদ্ভিদ, তাদের ক্ষেত্রে C3 চক্র দেখা যাবে। কিন্তু যারা উষ্ণ প্রধান অঞ্চলের, তাদের ক্ষেত্রে কি হবে না, C4 চক্রটা দেখা যাবে। আরেকটা কি, এদের ক্ষেত্রে কি হবে, ফটোসিনথেসিসের হারটা অনেক বেশি হবে। দেখো কার্বনটাকে দুবার আমরা কাজে লাগাচ্ছি, তার ফলে ফটোসিনথেসিস অনেক বেশি হবে।
ফটোসিনথেসিসের হার কিন্তু C4 উদ্ভিদের ক্ষেত্রে অনেক বেশি, আর এটা কি ফটোসিনথেসিসের হার অনেকটা কম C4 উদ্ভিদের থেকে। এই প্রশ্নটা কিন্তু প্রায়শই এসে থাকে, ক্লাস 11-এ বেশ আসে এই প্রশ্নটা, C4 C3 উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো। এটা ক্লাস 9-এর জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, কারণ তোমাদের পক্ষে এটা একটু টাফ। শুধু জেনে রাখো যে C3 চক্র ছাড়াও এরম বেশ কিছু উদ্ভিদ আছে। তাহলে বললাম কি যে C4 চক্রও দেখায় এরম কিছু উদ্ভিদ আছে যারা কিনা অধিক উষ্ণতা বা অধিক উষ্ণ অঞ্চলে, যেখানে আলোর পরিমাণ অনেক বেশি এবং উষ্ণতা অনেক বেশি, সেই ধরনের উদ্ভিদদের একটা বান্ডিল সিথে বিশেষ ধরনের অ্যানাটমি দেখা যায়, যাকে বলছি ক্রাঞ্চ অ্যানাটমি। সেই অ্যানাটমি দেখা গেলে তারা কি করে না অক্সিজেনের পরিমাণটা কমিয়ে দিয়ে কার্বক্সিলেজ দিয়ে এই উৎসেচকের সাহায্যে দুবার কার্বনকে স্থিতিকরণ করে সাইকেল কমপ্লিট করে, সেটা C4 চক্র। এই C4 চক্রে ফটোসিনথেসিসের হার অনেক বেশি, যারা একটু উচ্চতর উদ্ভিদ তাদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়। আরেকটা কি বললাম C2 চক্র, যেখানে প্রথম উৎপাদিত যৌগ 2 কার্বন যুক্ত, তাই জন্য C2 চক্র বলা হচ্ছে। যেটা হচ্ছে C3 চক্রের ড্রব্যাকস, তাকে আমরা বলছি আলোক শোষণ। ওটা কোথায় হচ্ছে, যখন অক্সিজেনের ঘনত্ব অনেক বেশি হয়ে যাচ্ছে বাতাসে, তখন কি আমরা দেখতে পাচ্ছি C2 চক্র হচ্ছে। এছাড়াও আর একটা ধরনের কি হয় সালোক সংশ্লেষে দেখতে পাই, যেটা আমরা পড়ে থাকি ক্যাম বা ক্রাসুলেসি বলে একটা ফ্যামিলি আছে উদ্ভিদ ফ্যামিলি আছে ক্রাসুলেসি। এই ফ্যামিলির যারা যে সমস্ত উদ্ভিদরা, তারা কি করে ক্রাসুলেশিয়ান মেটাবলিজম দেখায়, ঠিক আছে, সেটাকে বলছি আমরা ক্যাম। কি এটার পুরো নাম কি, ক্রাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম। কাদের ক্ষেত্রে দেখা যায়, বেশ কিছু উদ্ভিদ আছে যাদের পত্ররন্ধ্র দিনের বেলায় বন্ধ থাকে, রাত্রিবেলা তাদের পত্ররন্ধ্রটা খোলা থাকে। যদি পত্ররন্ধ্র দিনের বেলায় বন্ধ থাকে তাহলে CO2 তো পত্ররন্ধ্রের মাধ্যমে ভেতরে প্রবেশই করতে পারবে না, তাহলে আলো পাচ্ছে কিন্তু তাদের আলোক বিক্রিয়াটা হয়ে যাচ্ছে। কিন্তু অন্ধকার দশা বা আলোক নিরপেক্ষ দশা, সেটা তো CO2-র অভাবে হবে না। সেটা কখন হচ্ছে না রাত্রিবেলায়, যখন পত্ররন্ধ্র খুলছে তখন CO2 প্রবেশ করতে পারছে। দেখো এটা হচ্ছে স্কিম্যাটিক ডায়াগ্রাম অফ ক্যাম। ক্যামটা তাহলে কাদের ক্ষেত্রে দেখা যায় বললাম, ক্রাসুলেসি ফ্যামিলি যারা, তাদের ক্ষেত্রে মেনলি পাইনঅ্যাপেল বা অর্কিডস এই ধরনের যে সমস্ত উদ্ভিদ, তাদের ক্ষেত্রে ক্যাম সাইকেলটা দেখা যায়। তাদের ক্ষেত্রে কি হয়, দিনের বেলা কিন্তু স্টোমাটা বা পত্ররন্ধ্রটা ক্লোজ থাকে, বন্ধ থাকে, তারপর দিনের বেলা কিন্তু CO2টা প্রবেশ করতে পারছে না। এই দেখো CO2 দিনের বেলায় এখানে প্রবেশ করতে পারছে না, তার ফলে কি হচ্ছে ফটোসিনথেসিসে আটকে রয়ে যাবে। এই ক্ষেত্রে কি হয়, রাত্রিবেলা যখন স্টোমাটা ওপেন হয় তখন CO2 প্রবেশ করলে এখানে কার্বোহাইড্রেটস থেকে পেপা ফসফেনল পাইরুভিক অ্যাসিড, সেটা তৈরি করে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের C4 সাইকেল আমরা দেখেছি, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়, সেখান থেকে ম্যালিক অ্যাসিড তৈরি হয়। সেটা স্টোর থাকে কোথায়, কলা কোষে ম্যালিক অ্যাসিডটা স্টোর থাকে। এবার যখন দিনের বেলা হয় তখন তো CO2 সাপ্লাইটা ওরা পাচ্ছে না, কারণ পত্ররন্ধ্র বন্ধ, CO2 ঢুকবে কোথা দিয়ে। তখন দিনের বেলায় ম্যালিক অ্যাসিডটা ভেঙে CO2 তৈরি করে। সেই CO2টা এখানে কেলভিন সাইকেলে কাজে লাগে CO2টা, ঠিক আছে। এই স্টকটা থাকে, সেখান থেকে CO2 উৎপন্ন হয় এবং দিনের বেলায় কিন্তু কেলভিন সাইকেলটা এইভাবে চলে। সেখান থেকে আবার যে কার্বোহাইড্রেটটা উৎপন্ন হয় সেটা আবার এসে জমা থাকে, সেইটা আবার রাত্রিবেলায় যখন CO2 ঢোকে তখন সেই CO2-র সাথে পেপার সাথে যুক্ত হয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এই সাইক্লিক ওয়েতে এটা চলতে থাকে। এই ধরনের যে সমস্ত সালোক সংশ্লেষটা যেখানে ঘটে। আচ্ছা এটা আরেকটা বলে রাখি, দেখো দিনের বেলায় যেহেতু CO2 সাপ্লাইটা অনেক কম, তার ফলে সালোক সংশ্লেষের হার কিন্তু এখানে অনেকটা কম হয়। তবে একটা ভালো জিনিস কি, যেহেতু দিনের বেলায় যে পত্ররন্ধ্র বন্ধ অবস্থায় থাকে, তাই জন্য কি হয় না এদের পত্ররন্ধ্র দিয়ে জলটা জলীয় বাষ্প হিসেবে বেরিয়ে যেতে পারে না, তাই এদের জলের অপচয় কিন্তু অনেকটাই কম হয়। যেমন ধরো যদি অর্কিড ধরি, অর্কিড তো আর মাটিতে হয় না, তারা কি কোনো গাছে পরাশ্রয়ী উদ্ভিদ, গাছের সাথে
গাছ থেকে নিউট্রিশন নেয় এবং গাছের সাথে অ্যাড হয়ে থাকে, তাহলে ডিরেক্ট জলটা ওরা পাচ্ছে না। ওরা যেটুকু জল থাকে সেটা স্টোর করে রাখতে পারে, তাই জন্য তাদের স্টোমাটাটা বন্ধ থাকলে তাদের কিন্তু জলটা বাষ্পাকারে বাইরে বেরিয়ে যায় না। বোঝা গেল? তাহলে শুরু থেকে আমরা এখন অবধি কি কি পড়লাম চলো আরেকবার আমরা ঝালিয়ে নিই। আজকে একদম শুরুতে আমরা কি পড়লাম না, ফটোসিনথেসিসের দ্বিতীয় দশা অর্থাৎ আলোক নিরপেক্ষ দশা। এখানে আমরা পড়লাম কেলভিন সাইকেল বা এটাকে আমরা বলবো C3 চক্র। অধিকাংশ উদ্ভিদ মানে প্রায় সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে C3 চক্রটা দেখা যায়। আর একটা বললাম কি আলোক শ্বসন বা ফটো রেসপিরেশন। আলোক শ্বসন বা ফটো রেসপিরেশন এটাকে আরেকটা কি বলা হচ্ছে C2 চক্র। কেন? আচ্ছা, এখানে প্রথম উৎপাদিত স্থায়ী যৌগ PGA ফসফোগ্লিসারিক অ্যাসিড 3 কার্বন যুক্ত, তাই C3 চক্র। এখানে কি হচ্ছে গ্লাইকোলেট উৎপন্ন হচ্ছে, গ্লাইকোলিক অ্যাসিড বা গ্লাইকোলেট তৈরি হচ্ছে যেটা 2 কার্বন যুক্ত, তাই জন্য C2 চক্র বলা হচ্ছে। নেক্সট আমরা বললাম আরেকটা জিনিস C4 চক্র। C4 উদ্ভিদ কারা? অধিকাংশ হায়ার উদ্ভিদ যারা উষ্ণ অঞ্চলে বসবাস করে সেই সমস্ত উদ্ভিদ, ভুট্টা, আখ এই ধরনের উদ্ভিদ, তারা হচ্ছে C4 চক্র শো করে, তাদেরকে C4 উদ্ভিদ বলা হয়। C4 চক্র কি হয়? প্রথম উৎপাদিত যৌগ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড যেটা কিনা 4 কার্বন যুক্ত, এটা 3টে স্টেপে হয়। প্রথমে হয় কিসে? ক্লোরোপ্লাস্ট, পারক্সিজম এবং মাইটোকন্ড্রিয়া, এই 3টের মধ্যে এই C4 চক্রটা সম্পন্ন হয়। পড়লাম C3 চক্রের সাথে C4 চক্রের কি পার্থক্য রয়েছে। আর কি বললাম? ক্যাম। হোয়াট ইজ ক্যাম? ক্যাম কি বললাম না, ক্রাসুলেসি উদ্ভিদ, ক্রাসুলেসি ফ্যামিলি যে সমস্ত উদ্ভিদ মেইনলি ধরো যারা হচ্ছে তোমার পাইনঅ্যাপেল বা হচ্ছে অর্কিডস, এদের ক্ষেত্রে ক্যামটা দেখা যায় কি ক্রাসুলেসি ফ্যামিলি। এদের ক্ষেত্রে ক্যাম সাইকেলটা দেখা যায়। ক্যামের ফুল ফর্ম কি বললাম? ক্রাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম। এর ক্ষেত্রে কি হয়? যাদের পত্ররন্ধ্র দিনের বেলায় বন্ধ থাকে, রাত্রিবেলা খোলে, তাদের রাত্রিবেলা CO2টা ঢোকে, সেটা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে ম্যালেট তৈরি করে। এই ম্যালেটটা সঞ্চিত অবস্থায় থাকে, যখন দিনের বেলায় অক্সিজেন ঢুকতে পারে, কার্বন ডাই অক্সাইড ঢুকতে পারে না থ্রু স্টোমাটা, তখন কি হয়? ওই ম্যালেটটা থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি করে, সেই কার্বন ডাই অক্সাইডটা দিয়ে কেলভিন সাইকেলটা কমপ্লিট হয়। কেলভিন সাইকেল তাই জন্য এদের কি হয়? সালোক সংশ্লেষের হার কিন্তু অন্যান্যদের থেকে বেশ কিছুটা কম। বোঝা গেল? আরেকটা আমরা নতুন জিনিস দেখলাম, ক্রাঞ্চ অ্যানাটমি। ক্রাঞ্চ অ্যানাটমিটা কি? কিছু কিছুদের ক্ষেত্রে, উদ্ভিদের ক্ষেত্রে পাতার মেসোফিল কলায় না বান্ডিল শিথের চারিদিকে নালিকা বান্ডিলকে ঘিরে ঘন সন্নিবিষ্ট ক্লোরোপ্লাস্ট যুক্ত কোষ থাকে। কাদের ক্ষেত্রে? মেইনলি C4 উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখলাম ক্রাঞ্চ অ্যানাটমি দেখা যায়, C2 উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু ক্রাঞ্চ অ্যানাটমি দেখা যায়। তাহলে শুরু থেকে আমি বললাম যে আজকে কি কি পড়লাম। এই যে পোর্শনটা আলোক নিরপেক্ষ দশা অর্থাৎ কেলভিন সাইকেল, এটা ক্লাস 9 এর জন্য। বাকি ক্লাস 9 এ যারা বড় তারা এইটুকু জেনে রাখো যে আলোক শাসন বলে একটা জিনিস হয়, C4 চক্র হয়, C3 চক্র হয়, ক্যাম বলে একটা জিনিস হয়। এটা ফার্দার স্টাডি ক্লাস 11 এ হবে। তবে যে ডিটেইল স্টাডিটা আমরা করলাম মেবি হেল্প কাদের? ক্লাস 11 এর যে স্টুডেন্টটা তাদের জন্য এটা আশা করি কার্যকর হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আর অবশ্যই সাবস্ক্রিপশনের পরে বেল আইকনে প্রেস করে দেবে যাতে নেক্সট যে ভিডিওগুলো আমি দেব সেগুলো নোটিফিকেশন তোমরা আগে থেকেই পেয়ে যাও। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে সমস্যাগুলো জানাবে যাতে আমি আমার নেক্সট ভিডিওতে সেগুলো ক্ল্যারিফাই করে দিতে পারি। কোনো কোয়ারিজ থাকলে সেটাও জানাতে পারো এবং সমস্ত বন্ধুদের সাথে যতটা সম্ভব এই ভিডিওটা শেয়ার করো। যদি এটা ভালো তোমাদেরকে হেল্প করতে পারে তাহলে সেটা আমার জন্য খুবই আনন্দদায়ক হবে। থ্যাঙ্কস টু